অকারণে কেন দোস্ত? অল্প ব্রেন তো চালা নিজের। আমি এখানে আসতে দুজন হাত মিলালাম প্রথমে, তারপর তোর হাতে সুই বিঁধেছিল। আমি এবার দরদ দেখিয়ে তোকে পানীয় খাওয়ালাম, মনে আছে সেগুলো? আসলে প্রথমে সুইটা কোনো সাধারণ সুই ছিল না, একটা বিষাক্ত পয়জন তোর বডিতে পুশ করা হয়ে গেছে। সেটা তোর হার্ট ব্লক করতে সাহায্য করবে দ্রুত। তারপর যে পানিটা খেলি আমার হাতে, সেটার মধ্যেও আরেকটা পয়জন ছিল। সেটা তোর ব্লাড সার্কুলারকে অতিরিক্ত হাইপার করতে সাহায্য করবে। দুটো বিষের প্রতিক্রিয়ায় তোর হায়াত বড় জোর 5 ঘন্টা। এর মধ্যে তৃতীয় ঘন্টা থেকে তোর শরীর রেসপন্স করা ছেড়ে দেবে। একদম মরা লাশের ন্যায় পড়ে থাকবি। তোর শরীরে রুহু তো থাকবে, কিন্তু রেসপন্স করার জন্য শক্তি থাকবে না। মজার বিষয় না? মজার বিষয় কি জানিস? 6 ঘন্টা হতে হতে তোর শরীর থেকে দুটো বিষ ভ্যানিশ হয়ে যাবে, কারণ বিষ দুটো একে অপরের প্রতিষেধক, অ্যান্টিডোট হিসেবে কাজ করবে। তাই তোর বডি পোস্টমর্টম করার সময় রিপোর্ট আসবে তোর সাধারণ হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হয়েছে। সোফিয়া খানের কথায় জসিমের সর্বাঙ্গে কাঁপতে লাগলো। মৃত্যুকে সবাই ভয় পায়, জসিমও তীব্রভাবে পাচ্ছে। সে সোফিয়া খানের কাছে জীবন বাঁচানোর চেষ্টা করে বলল, আমাকে ক্ষমা করে দাও সুফিয়া, আমাকে প্রাণে মেরো না, লাস্ট একটা সুযোগ দাও। তারপরও প্রাণে মেরো না আমায়, আমি মরতে চাই না। জসিমের আর্ত চিৎকার সোফিয়া খানের মন গলল না। তিনি আগের ন্যায় বলল, তোর অপরাধের লিস্ট তো অনেক বড় দোস্ত, ক্ষমা করা যাচ্ছে না। আমার ছেলে আর স্বামী দুজনেই তোকে খুঁজছে মারতে। সেই জন্য আমি ভাবলাম মা হয়ে তোর চ্যাপ্টার ক্লোজ করে যাই বাপ ছেলে অবধি যাওয়ার আগেই। শোন জসিম, তোর একটা মনের কথা বলি। তুই তো আমার ব্যাচমেট ছিলি। তুই জানিস নিহালকে আমি লাভ ম্যারেজ করেছিলাম, কিন্তু ওকে আমি প্রেম করে বিয়ে করেও ঠকে গেলাম। 15 বছর ধরে একসাথে নেই। শালা বুইড়া খাটাস আমার ফিলিংসটাই বোঝে না। অথচ তুই বুঝলি, আমাকে বিশ্বাস করে বিষও পান করলি। তোর আসলে আমার ইমোশন ধরে টান দেওয়ার ঠিক হয়নি। আমার ছেলেটা আমার ইমোশন ছিল। আচ্ছা যাই হোক, এরপর আমি দোয়া করব তুই জাহান্নামে ভালো থাক। আল্লাহ তোকে সর্বোচ্চ জাহান্নাম দান করুক, আমিন। কথাটা বলে সুফিয়া খান জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো চলে যেতে। সামনে কদম বাড়াতে জসিম হাউমাউ করে চিৎকার করতে লাগলে সুফিয়া খান বিরক্তির স্বরে বলল, তোর মতন আমার পরিবারও এমন করে কেঁদেছিল সেদিন, কিন্তু তুই শুনতে আসিসনি, তাই আজ আমিও শুনবো না। তারপর তোর ভালোর জন্য বললে যাই, তুই যতই হাইপার চিৎকার করবি তত দ্রুত তোর শরীরের বিষ অ্যাক্টিভ হয়ে যাবে। 5 ঘন্টার জায়গায় তুই 1 ঘন্টায় মারা যাবি। সেই জন্য চিল্লামিল্লি না করে আল্লাহকে ডাক হারামি। এখানে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। সকাল 5টার ঘরে বাড়ির গেট পেরিয়ে পার্কিং এরিয়াতে গাড়ি এসে থামলো সুফিয়া খানের। গম্ভীর মুখর সুফিয়া খান গাড়ি থেকে নামতে নামতে চোখে পড়লো বাগানের খোলা বাংলোর চেয়ারের হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে থাকা রিতকে। রিত চোখের উপর ডান হাত রেখে বাম হাত ঝুলছে ফ্লোরের উপরে। গম্ভীর সুফিয়া খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে হাতের ঘড়িটাই সময় দেখতে পুনরায় কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। এত সকালে হৃদ না ঘুমিয়ে জাগ্রত অবস্থায় বাগান ঘরে কি করছে? ছেলেটা এখনো অনেক অসুস্থ। এই মুহূর্তে হৃদের বেশি বেশি ঘুমের প্রয়োজন মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য, নয়তো মায়া পাগল হয়ে বেঁচে থাকলেও হৃদ বাঁচবে না। যদি কোনো কারণে হৃদের মস্তিষ্কে পুনরায় রক্তক্ষরণ হয় তাহলে। হৃদের ফুল বেড রেস্টে থাকার কথা, অথচ হৃদ 2 দণ্ড বেডে থাকছে না, সারাক্ষণ অফিসের কাজে দৌড়াদৌড়ি করছে। রেগুলার চেক আপ পর্যন্ত করাচ্ছে না সে, বাড়িতেও ফেরে না। আবার
সুফিয়া খানের সঙ্গেও কথা বলে না। উনি ফোন দিলে কল রিসিভ করে না। আয়ন, রাদীপ, এমনকি নিজের বাবার কলটা পর্যন্ত হৃদ রিসিভ করছে না। সুফিয়া খান বুঝতে পারছে হৃদ পরিবারের সকলের উপর রেগে আছে বলে হয়তো কারোর সঙ্গে কথা বলছে না। হৃদের রাগটা যে মায়াকে ঘিরে সেটাও তিনি জানেন। হৃদের অনুপস্থিতিতে মায়া খেয়াল না রাখাতে হৃদ অভিমানে সবাইকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? যা হবার তা হয়ে গেছে। অতীতে ফিরে ওনারা কিছু ঠিক করতে পারবে না, কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটার খেয়াল রাখতে হবে ওনাদের। সবকিছু ভুলে আপাতত সবার মায়ার পাশে দাঁড়ানো উচিত। এই মুহূর্তে মায়া মানসিক ভারসাম্যহীন রোগী, কাউকে চিনতে পর্যন্ত পারছে না। মানুষ দেখতে ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে। চট্টগ্রাম থেকে ফিরে তিনি সোজা হসপিটালে গিয়েছিল মায়ার কাছে। তারপর রাত ভোর মায়ার সঙ্গে থেকে মাত্র হৃদের বাড়িতে ফিরল ফ্রেশ হতে। তারপর আবার যাবেন হসপিটালে। মায়ার সুস্থতা নিশ্চিত করতে যা যা করা লাগে তিনি সেই সবটাই করবেন। কিন্তু স্বামী হিসেবে এই মুহূর্তে হৃদকে খুব প্রয়োজন। মায়া নয়তো একা মায়া নিজের মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় সুফিয়া খান হৃদের খোলা চাউনি ঘরে প্রবেশ করতে করতে বলল, তুমি সারা রাত ঘুমাওনি হৃদ? এখানেই ছিলে? সুফিয়া খানের কথায় হৃদের মাঝে হেলদোল দেখা গেল না। সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। হৃদ জাগ্রত নাকি ঘুমিয়ে আছে তিনি আপাতত বুঝতে পারছে না। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদকে পরখ করতে দেখতে পেল হৃদের ঝুলন্ত বাম হাতটা ছুঁয়ে ছুঁয়ে রক্ত ঝরছে ফ্লোরে। তাজা রক্তে তিনি আটকে উঠল। বুঝতে পারল হৃদ জাগ্রত অবস্থায় বসে। সুফিয়া খান বড় বড় পা ফেলে হৃদের আহত হাতটা টেনে নিতে নিতে বলতে চাইল, তোমার হাতে রক্ত কিসের হৃদ? তুমি আবার মারামারি করেছো? তোমাকে না বলেছি মারামারিতে না জড়াতে? তুমি অসুস্থ। সুফিয়া খানের কথা শেষ হওয়ার আগে হৃদ ঝটকাই হাতটা ফেলে দিল নিজের মায়ের। হৃদের ব্যবহারে সুফিয়া খান শক্ত গলায় বলল, হৃদ, আমি কিছু বলছি তোমাকে। সামনে টি টেবিলটা ঠাস করে উল্টে ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো। তীর মেজাজে বলল, তোমাকে না করেছিলাম না আমাকে বাড়তি দরদ না দেখাতে? তারপরও কাহিনী করো। বালের নাটক আমাকে দেখাবা না, যাও। হৃদের কথায় সুফিয়া খান শক্ত গলায় বলল। তুমি বেয়াদবি করছো হৃদ। মায়ের কথায় যেন হৃদ আরো চেতে উঠল। রাগে রিরি করে বলল, আমি বেয়াদবি করলে তুমি কি করেছো আমার সাথে? তুমি জানতে না আমি বিবাহিত ছিলাম, আমার একটা বউ ছিল? তাহলে কেন তোমরা সবাই মিলে আজ ওকে পাগল বানিয়ে ছাড়লে? আমার সুস্থতার প্রতিদান কি তোমরা আমার বউকে পাগল বানিয়ে নিয়েছো? আজ আমি সুস্থ হয়েও তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছি। তোমরা সবাই স্বার্থপর। আজ আমি সুস্থ না হলে তোমরা কখনোই মায়ার খোঁজ করতে না। আমার আমানতের খেয়াল তোমরা রাখোনি, সেজন্য সে আজ অন্যের বউ হয়ে গেছে। আমি পেয়েও হারিয়ে ফেললাম ওকে। এই যন্ত্রণা তুমি বুঝবে কখনো? হৃদের কথায় সুফিয়া খান নরম হয়ে আসলো। তিনি নিজেও মায়ার ব্যাপারটা নিয়ে অপরাধ বোধে ভুগছেন। যতবার মায়ার দিকে তাকায় ততবার নিজের করা ভুলটা তীব্রভাবে মাথা নাড়া দিয়ে ওঠে। তিনি বাহিরের মানুষের কাছে শক্ত হলেও নিজের পরিবারের দিকটাই তিনি দুর্বল। হৃদ কষ্ট পাচ্ছে ভেবে তিনি হৃদকে নরম সুরে বোঝাতে চেয়ে বলল, কোনো কিছু খুব বেশি দেরি হয়নি হৃদ। তুমি চাইলে সব কিছু আবার ঠিক করতে পারবে। এই মুহূর্তে মায়ের পাশে থাকা উচিত। শি নিডস ইউ। মায়ের কথায় হৃদ তেলে বেগুনে জ্বলে উঠল আরো। সবটা শেষ করে বলছে, কোনো কিছু খুব বেশি দেরি হয়নি। আর কি বাকি আছে যেটা ঘটেনি হৃদের জীবনে? হৃদ রাগে তীর করে বলল, কোনোটা বেশি দেরি হয়নি। তুমি আমাকে বোঝাও, আমার বউ অন্যের বউ হয়ে গেছে সেটা, নাকি মায়ার পাগল হওয়াটা? আর কি দেরি হওয়া বাকি আছে তোমার জন্য আমাকে বলো। আমার বউ আমার জন্য হারাম হয়ে গেছে। তাকে চাইলেও দেখতে পারছি না, ছুতে পারছি না, দুটো কথা বলতে পারছি না। সারাক্ষণ মনে হয় আমার বউ আমার আর নেই। এখন আমার তার দিকে তাকালেও পাপ হবে। আমার এই দ্বিধাকে কে কাটাবে বলো? তুমি যে সিচুয়েশনে বাবার সঙ্গে আছো, সেম সিচুয়েশনে তোমরা আমাকেও দাঁড় করিয়েছো। সম্পর্ক না রাখতে পারছি আর না বহন করতে পারছি। এর থেকে ভালো ছিল আমি মরে যেতাম, তোমাদের ঝামেলাও শেষ হয়ে যেত। কথাটা বলেই হৃদ হন হনিয়ে বাড়ির ভিতরে হাঁটলো। সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। উনি সহজে কান্না করতে পারে না, নয়তো এই মুহূর্তে খুব করে কেঁদে নিজের ভিতরকার কষ্টটা প্রকাশ করত। সন্তানদের কষ্টে মায়েদেরও সেম কষ্ট হয়, সেটা প্রকাশ করত। এই পরিস্থিতি তিনি কিভাবে ঠিক করবেন জানা নেই। তবে তিনিও সহজে হার মানার মানুষ নয়। যে কোনো মূল্যে মায়ার সুস্থতার সঙ্গে ছেলের মনের জোরও তিনি লাগাবেন ইনশাল্লাহ। এই
সবকিছুর জন্য প্রয়োজন মায়ার দ্রুত সুস্থতা নিশ্চিত করা। রাত 9:15 ঘরে। সারাদিন পর হৃদের গাড়ি প্রবেশ করলো বাড়ির চত্বরে। পার্কিং এরিয়াতে গাড়ি থামতেই একজন দেহরক্ষী এগিয়ে আসলো দ্রুত। তাড়াহুড়োই গাড়ির দরজা টেনে ধরতে গম্ভীর মুখর হৃদ নামলো তাতে। হাতের কোটটা পাশের দেহরক্ষীকে এগিয়ে দিতে দিতে হাঁটলো বাড়ির ভেতরে। পিছনে আসিফ তখনও ড্রাইভারের সাথে বসা। হৃদের পরপর সেও গাড়ি থেকে নামলো, তবে হৃদের পিছন পিছন বাড়ির ভিতরে গেল না। দেহরক্ষীর হাত থেকে হৃদের কোটটা নিজের হাতে নিতে নিতে ফের ঘুরে তাকালো হৃদের চলে যাওয়ার পথে। আজ বিগত 1 মাস 12 দিন হতে চলল হৃদ বাংলাদেশে ফিরেছে, অথচ প্রয়োজনের বাইরে হৃদ আসিফের সঙ্গেও দুটো কথা বলে না। কাজের সূত্রে দুজনের সর্বক্ষণ একত্রে থাকাই হয়। তারপরও হৃদ বিগত দিনের কথা জানতে চায়নি আসিফের কাছে। কেন আসিফ মায়ার খবর নেয়নি হৃদের অনুপস্থিতিতে? আসিফ থাকতেও কেন মায়ার বিয়েটা হলো? কেন আসিফ ও হৃদের পরিবারের মতোই মায়ার ব্যাপারে উদাসীন রইল? সবাই না জানুক, আসিফ তো জানতো তার হৃদ ভাই কতটা পাগল ছিল তার বউয়ের জন্য। তারপরও সে কেন হেফাজত করলো না তার হৃদ ভাইয়ের আমানতকে? সত্যি বলতে আসিফ এতদিন ভয় পেত এসব প্রশ্নের মুখোমুখি হতে। তার কাছে উত্তর নেই এসব প্রশ্নের, কিন্তু আজকাল আসিফ খুব করে চায় তার হৃদ ভাই এসব প্রশ্নগুলো করুক আসিফকে। আসিফ কি উত্তর দিবে তা জানা নেই, তারপরও সে খুব করে চায় হৃদ অন্তত আসিফের উপর আগের মতো অধিকার বোধ দেখিয়ে প্রশ্ন করুক। মানুষ প্রশ্ন তাকেই করে যার উপর মানুষ অধিকার বোধ রাখে। আসিফের উপর তার হৃদ ভাইয়ের অধিকার বোধ ছিল সর্বত্র। মূলত হৃদের সঙ্গে আসিফের শুধু প্রফেশনাল সম্পর্কে সীমাবদ্ধ ছিল না, হৃদের পার্সোনাল মানুষগুলোর মধ্যে আসিফও একজন ছিল। দুনিয়া না জানলেও আসিফ জানতো হৃদের প্রফেশনাল কিংবা পার্সোনাল বিষয়ের সম্পর্কে। কিন্তু আজকাল হৃদ শুধু আসিফকে প্রফেশনাল কাজের মধ্যেই রাখে, পার্সোনাল কোনো বিষয়ে ভিড়ায় না। হৃদের এই অদৃশ্য দূরত্বটা আসিফকে খুব করে পুড়ায়। তার হৃদ ভাইয়ের পার্সোনাল মানুষগুলোর মধ্যে সেই নেই, সেটা মানতে নারাজ আসিফের মন। সেই জন্য আসিফ খুব করে চায় হৃদ তাকে মায়াকে ঘিরে অসংখ্য অসংখ্য প্রশ্ন করুক, দিন রাত প্রশ্ন করুক। আসিফ উত্তর দিতে না পারলে অপরাধী হয়ে থাকবে, তারপরও হৃদ প্রশ্ন করুক, অধিকার দেখাক আসিফের উপর। হৃদের চলে যাওয়ার দিকে আসিফ আরো একবার তাকালো, ভেতরকার কষ্ট চাপিয়ে হাঁটলো নিজের বরাদ্দকৃত বাগানের কোয়ার্টারের ঘরটার দিকে। বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে হৃদের পা থেমে গেল আলোবিহীন অন্ধকারময় ড্রয়িং রুমটা দেখে। আবছা আলোয় হৃদ চারপাশে তাকাতেই তার কপাল কুঁচকে এলো বিরক্তিতে। বাড়িতে এতগুলো কেয়ারটেকার থাকতে রাত 9টা অবধি এখনো ঘরের আলো জ্বালেনি, এই বিষয়টিতে ক্ষিপ্ত হলো হৃদ। এমন না বাসায় বিদ্যুৎ নেই, বাহিরে আলো জ্বলছে মানে বাসায় বিদ্যুৎ আছে। বিদ্যুৎ না থাকলেও জেনারেটর আছে, বিদ্যুতের সমস্যা হওয়ার কথা না। ক্ষিপ্ত হৃদ বিরক্তিতে এগিয়ে গেল ড্রয়িং রুমের আলো জ্বালাতে। সুইচ বোর্ডের অনুসন্ধান করতে হঠাৎই হৃদের পা থেমে গেল অদ্ভুত কিছুর গোঙানির শব্দে। মুহূর্তেই সুইচ বোর্ডে থাকা হৃদের হাতটা স্থির হলো। আলো না জ্বালিয়ে কান খাড়া করলো শব্দের উৎস খুঁজে। ক্রমশ হৃদের বিরক্তিতে কপালটা শীতল হয়ে আসলো সুফিয়া খানের বন্ধ দরজার দিকে তাকিয়ে। এই ঘরটাই সুফিয়া খান আর মায়া থাকে। এই মুহূর্তে তার মা সুফিয়া খান বাসায় নেই, বাহিরে আছেন কোনো কাজে। বাড়িতে রাফা মেয়েটাও নেই, বিগত 1 মাস হলো। মায়াকে ঢাকা নিয়ে আসায় 12 দিন পর রাফাকে ওর পরিবার নিয়ে যায়। তারপর থেকে মায়া সুফিয়া খানের সঙ্গেই থাকছেন। তবে আজ মায়া একা ছিল বাড়িতে কেয়ারটেকারের সঙ্গে। সকলের অনুপস্থিতিতে মায়ার কক্ষ হতে অদ্ভুত গোঙানির শব্দটা পেতে হৃদের বুক মুচড়ে উঠল ভয়ে। আবারও মায়ার প্যানিক অ্যাটাক করেছে ভেবে ঘরের আলো না জ্বালিয়ে তৎক্ষণাৎ দৌড়ালো সেদিকে। দরজার সম্মুখে যেতে যেতে হৃদের পা থমকে দাঁড়ালো আবছায়া আলোয় অন্ধকার রুমের দৃশ্য দেখে। স্তব্ধতার ন্যায় মাথা চক্কর দিয়ে উঠল মুহূর্তেই। অন্ধকার রুমের আপত্তিকর দৃশ্যে হৃদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অনুভব করলো। সমস্ত সত্তা নাড়িয়ে কেঁপে উঠল বুক। হৃদ স্থির পায়ে কম্পিত হাত উঠিয়ে ছাপানো দরজাটা ভিতরে ঠেলতেই দৃশ্যমান হলো যৌনতায় লিপ্ত হতে কাউকে। হৃদ অনুভূতির চোখে তাকালো সেদিকে, দেখলো খুব জোরাজুরি করেই লোকটা তার যৌনতা মিটাচ্ছে মেয়েটির সঙ্গে। হৃদের মনে হলো কক্ষে মেয়েটি তার ঋত।
এই কক্ষে এই বেডে তার রীতি শুয়ে থাকে সব সময়। আজ সকলের অনুপস্থিতিতে তার অসুস্থ রীতের সুযোগ নিল অন্য কেউ। হৃদ আবারও দেরি করলো তার রীতের কাছে পৌঁছতে। হৃদের ভিতরকার সত্তা তীব্রভাবে ধিক্কার জানালো হৃদকে। তার এত ক্ষমতা, এত পাওয়ার থাকার পরও সে দুইবার ব্যর্থ হলো নিজের বউকে বাঁচাতে। হৃদের ব্যর্থতা যেন হৃদের উপরই হাসালো। সে তার বউকে প্রথমে অন্যের সাথে বিয়ে হওয়া থেকে আটকাতে পারলো না, আর আজ অন্যের লালসার শিকার হতে রক্ষা করতে পারলো না। হৃদ নিস্তব্ধ শীতল চোখে তাকিয়ে রইল সেদিকে। ঠান্ডা পরিবেশেও হৃদের কপালের ঘাম ঝরছে কার্নিশ বেয়ে। দরজার উপর হাতটা কাঁপছে তীর করে। হৃদের গলার গলগণ্ডটাকেও বারবার ওপর নিচু হতে দেখা গেল। মানুষ হৃদ খানের বাড়ি অব্দি আসবে তো দূর, হৃদের সামনে দাঁড়াতেও ভয় পায় না। জানি প্রাণ নিয়ে ফিরতে না পারে সেই ভয়ে, অথচ আজ তার বাড়ি, তার ঘরে এত পাহারাদারের মাঝেও হৃদের বউ সেফ রইল না। লালসার শিকার হলো অন্য কারো হাতে। মায়া তো মানসিক রোগী, সেই জন্য কেউ তার সুযোগ নিলেও সে ঠিকঠাক বলতে পারবে না। এই জন্য হয়তো তার অসুস্থ বউয়ের সুযোগ নিল অন্য কেউ। আচ্ছা, কার এত বড় কলিজা হলো যে হৃদ খানের বউকে অপবিত্র করলো? কে ছুলো তার বউকে? এসব কতদিন ধরে হচ্ছে তার বাড়িতে? হৃদের অবহেলায় কি সে তার হৃদকে হারিয়ে ফেললো? হৃদ অনুভূতিহীন চোখে হঠাৎই ঝিমিয়ে উঠল। নাকে তরল কিছু গড়িয়ে পড়লো গল গল করে। বাম হাতের উল্টো পিঠ। হৃদ নাক মুছতে মুছতে দেওয়াল ধরে দাঁড়ালো শরীরের ভারসাম্য বজায় রাখতে। কিন্তু তারপরও সেই একইভাবে গড়িয়ে যাওয়া তরল পদার্থ অনুভব করতেই হৃদ নিজের ভারসাম্য হারালো। দুর্বলতার ন্যায় পড়ে যেতে নিলে পিঠ ঠেকে গেল দেওয়ালে। অসাবধানতায় হৃদের হাত লেগে ফ্লাওয়ার প্যাশনটা পড়লো ফ্লোরে। মুহূর্তেই ছড়িয়ে ছিটিয়ে গেল মাটির প্যাশনটা। উচ্চ শব্দে ধরপড়িয়ে উঠল ধর্ষণকারী লোকটা। তড়িঘড়ি করে বিছানা হতে মেয়েটিকে ছেড়ে ফ্লোর থেকে শার্ট প্যান্ট উঠিয়ে জোরালো গায়ে। প্যান্টের চেইন টানতে টানতে বাহিরে বেরিয়ে আসতেই দরজার সম্মুখে হৃদকে নিস্তব্ধে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে থতমত খেয়ে বসলো বয়স্ক ড্রাইভার হাশেম। হৃদ তখনও অনুভূতিহীন শূন্য চোখে তাকিয়ে রইল বয়স্ক ড্রাইভার লোকটার দিকে। ক্রমেই চোখ ঘুরালো লোকটা খোলার প্যান্টের চেনের দিকে। থমথমে বয়স্ক হাসিম হৃদের দৃষ্টি অনুসরণ করে ভয়ে তৎক্ষণাৎ বাহিরের দিকে দৌড়াতে দৌড়াতে প্যান্টের চেইন আটকানো। ঘরের ভিতর থেকে কারো ফুপানো কান্নার শব্দ হৃদের কানে যেতেই হৃদ দেওয়াল ধরে বসলো ফ্লোরে। রুমের মেয়েটির আর্তচিৎকার যতটা গাঢ় হচ্ছিল, হৃদের নিঃশ্বাসের গতি ততই তীব্র হচ্ছিল। অন্ধকারে মেয়েটির আর্তচিৎকার বলছে হৃদ আবারও ব্যর্থ হয়েছে তার হৃদকে হেফাজত করতে। সোফায় হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে হৃদ। ডান হাত ঝুলছে ফ্লোরের উপরে। সেই হাতে ধারালো ছুরিটা চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে ফ্লোরে। সামনেই লাশ হয়ে উপর হয়ে পড়ে আছে তখনকার ড্রাইভার হাশেম লোকটা। তার তাজা রক্তে রঞ্জিত ফ্লোর। হৃদের ছাই রঙের শার্টটা কালো হয়ে আছে রক্তের ছিটায়। দুপায়ের নিচ অব্দি ভেসে গেল সেই রক্ত। নিস্তর হৃদের একটা পাটা হাসিমের পিঠে রেখে বাগানের খোলা বাংলোতে গা এলিয়ে সোফায় শুয়ে সে। সামনেই আসিফ থমথমে মুখে দাঁড়িয়ে। নিস্তব্ধ পরিবেশে কারো মুখে কোনো কথা নেই। হৃদের ভয়ে আসিফ কথা বলতে সাহসও পাচ্ছে না। বাড়ির ড্রাইভারকে হৃদ হঠাৎ কেন কুপিয়ে মারলো তাও বুঝতে পারছে না আসিফ। তবে হৃদ যে অকারণে কিছু করবে না তাও জানে আসিফ। ড্রাইভার চাচাকে মারার পিছনে নিশ্চয়ই কোনো মারাত্মক কারণ হবে হৃদ ভাইয়ের, এটাও আসিফের ধারণা। কিন্তু হাশেম লোকটা হঠাৎ কি করেছে সেটাও ভয়ে জিজ্ঞাসা করতে পারছে না আসিফ। পিন পিন নীরবতা বিচ্ছিন্ন করে হঠাৎই গেট ধরে প্রবেশ করলো সুফিয়া খানের সাদা গাড়িটি। গাড়ির হর্নের শব্দে আসিফ সেদিকে তাকিয়ে দেখলো সুফিয়া খানের সঙ্গে মায়াকে নামতে। দুজনের হাতে শপিং ব্যাগ চাপা। তবে মায়া এক হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে অন্য হাতে সুফিয়া খানের হাত জড়িয়ে রেখেছে ভয়ে। আসিফ সুফিয়া খানকে এদিকটায় আসতে দেখে ভয়ে জড়সড় হয়ে তৎক্ষণাৎ হৃদকে ডেকে বলল, ভাই, আপনার আম্মু এদিকে আসছে। হাশেমের লাশটা কি করব? সরিয়ে ফেলবো? আসিফের ডাকে নিরুত্তর হৃদের কোনো হেলদোল দেখা গেল না, আর না চোখ মেলে তাকালো। আসিফ হৃদের নড়াচড়া দেখতে না পেরে তৎক্ষণাৎ আবারও তাকালো সুফিয়া খানের দিকে। তিনি মায়ার হাত চেপে এই দিকটাই হেঁটে আসছেন। সুফিয়া খান যেমন তেমন, মায়ার তো মানসিক অবস্থা ভালো না। মায়ার এই অবস্থায় খুন খারাপি কিংবা রক্ত দেখাটাও বিপজ্জনক। একটা স্বাভাবিক সুস্থ মানুষই খুন খারাপি রক্ত দেখলে অস্বাভাবিক হয়ে যায়। সেখানে মায়া অসুস্থ হয়ে লাশ দেখলে আরো উত্তেজিত অস্থির হয়ে পড়বে, সেটাও স্বাভাবিক। আসিফ মায়াকে দেখে হৃদকে সতর্ক করতে চেয়ে বলল, ভাই, আপনার মার সাথে ভাবিও আছে। লাশটা দেখলে উনি ভয় পাবেন। লাশটা কি আমি সরিয়ে ফেলবো?
আসিফের কথাটা হৃদের কান অবধি পৌঁছালেও হৃদের মস্তিষ্ক সেটা ধারণ করতে পারেনি। বেখেয়ালি নিস্তব্ধ নিশ্চুপ হৃদ তখনও একইভাবে শুয়ে, অথচ ততক্ষণে সোফিয়া খানের হাত ধরে মায়া হৃদের নিকটবর্তী এসে থমকে দাঁড়ালো রক্তে রঞ্জিত লাশ দেখে। ভয়ার্থ মুখে উত্তেজিত ভঙ্গিতে সোফিয়া খানের হাত টেনে আঙ্গুল তাক করলো হৃদের পায়ের নিচে থাকা হাসিমের লাশটির দিকে। কম্পিত স্বরে বলল, মায়ের রক্ত। মায়ার ভয়ার্থ গলার স্বর অল্প শোনালো হৃদের কানে, অথচ তরাক করে খোলা গেল হৃদের দু চোখে। মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালো অদূরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা মায়ার দিকে। গায়ে সাদামাটা একটা পোশাক জড়িয়ে মায়া ভয়ার্থ মুখে তাকিয়ে হৃদের পায়ের নিচে লাশটার দিকে। হৃদ মায়াকে নিজের মায়ের সঙ্গে সহি সালামত দেখে কেমন নিশ্চুপ চোখে তাকিয়ে রইল মায়ার আদলের নিষ্পাপ মুখটার দিকে। হৃদের চোখ দেখে তার ভিতরকার গভীরতা প্রকাশ করা দেয়, অথচ মায়া পুনরায় একইভাবে সুফিয়া খানের হাতটা টেনে হৃদের পায়ের নিচে লাশটা দেখিয়ে ভয়ার্থ অস্থির উত্তেজিত ভঙ্গিতে বলল, আম্মু, রক্ত, রক্ত। মায়ার আঙ্গুল তাক করার দিকে সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো, দেখলো ড্রাইভার হাসিমের লাশটাকে। তারপরও চোখ ঘুরালো হৃদের অনুভূতিহীন শূন্য চোখের দিকে। মায়া তখনও একইভাবে সুফিয়া খানের হাত টানছে ভয়ে। হাতের শপিং ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে ততক্ষণে। মায়াকে ভয় পেতে দেখে সুফিয়া খান হৃদের থেকে দৃষ্টি সরিয়ে মায়াকে সামলাতে চাইলে মুহূর্তেই উঠে দাঁড়ালো হৃদ। রক্তাক্ত ছুরিটি হাতে নিয়েই তৎক্ষণাৎ দৌড়ালো মায়ার দিকে। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো হৃদকে ছুরির হাতে ওর দিকে দৌড়ে আসতে দেখে। ভয়ে উত্তেজিত মায়া বড় বড় নিঃশ্বাস নিতে নিতে কোনো রকমে সোফিয়া খানের হাত টেনে বলল, আম্মু, আম্মু, রক্ত, আম্মু। মায়ার কথাগুলো বলতে বলতে হৃদ ততক্ষণে রক্তের উপর দিয়ে দৌড়ে মায়াকে দুহাতে চাপটে জড়িয়ে ধরলো আক্রোশে। হাইটে হৃদ লম্বা হওয়ায় মায়ার পা উঠে গেল ভাসমান শূন্যে। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো হৃদের শরীরের তাজা রক্তে লেপ্টে। হৃদের বক্ষে ছটফটিয়ে চিৎকার করে জ্ঞান হারালো তক্ষুনি। মায়াকে জ্ঞান হারাতে দেখে হৃদের হাতে ছুরিটাও পড়লো মাটিতে। তার এতক্ষণ মনে হয়েছিল সে ব্যর্থ হয়েছিল এই নারীকে হেফাজত করতে, কিন্তু এখন সশরীরে নিজের মায়ের সঙ্গে মায়াকে দেখে হৃদের শুকিয়ে যাওয়া কলিজাতে যেন পানি আসলো। হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে মায়ার গলায় মুখ ডোবাতেই সোফিয়া খান মায়ার হাতটা ছেড়ে হাঁটলো বাড়ির ভিতরে। মা হিসেবে এই মুহূর্তে এখানে দাঁড়ানোটা ওনার কাম্য নয় বলে তিনি চলে যেতে যেতে কপাল কুঁচকে তাকালো হাসিমের লাশটার দিকে। সোফিয়া খানের দৃষ্টি অনুসরণ করে আসিফও ওনার পিছন পিছন হাঁটলো বাড়ির ভেতরে। মূলত কারো জানা নেই হৃদ কেন মারলো বাড়ির ড্রাইভারকে, তবে হাসিমকে মারার পিছনে যে মায়ার কোনো কারণ থাকতে পারে সেটা ঠিক বুঝলো আসিফ। নয়তো এতদিন পর হঠাৎ করেই কেন হৃদ ভাই মায়া ভাবির জন্য উতলা হয়ে উঠবে? নিশ্চয়ই মায়া ভাবিকে নিয়ে হৃদ ভাই কোনো বিষয়ে ভয় পেয়েছে ভীষণ, সেজন্য বিগত দিনের ভুল বিভ্রান্তি ভুলে নিজের বউকে কাছে টানছে সে। এর থেকে ভালো আর কি হতে পারে? দুজন মিলে গেলেই হয়, সবার করা অপরাধ বোধও কমে আসবে তাতে। তাছাড়া এবার নিশ্চয়ই মায়া ভাবি দ্রুত ঠিক হতে পারবে, হৃদ ভাইয়ের সাথে থাকলে সবই সম্ভব। আসিফ হৃদকে প্রাইভেসি দিয়ে সরে যেতেই দীর্ঘদিনের টানাপোড়া চাপিয়ে মায়াকে জড়িয়ে পরপর ঠোঁট বোলালো মায়ার গলায়। বেহুশ মায়া হৃদের বক্ষে শরীর ছেড়ে দিতেই হৃদ মায়াকে নিয়ে বসলো জায়গায়। দুহাতে মায়ার মাথা চেপে মুখটা মুখোমুখি ধরতেই কপাল ঠেকালো মায়ার কপালে। হৃদ বিড়বিড় করে বলল, সরি হৃদ, খুব করে সরি। তোকে হারিয়ে বেঁচে থাকার মতো সাহসী আমি নই। হৃদের শরীরের স্যাঁতসেঁতে রক্তে মায়ার শরীরেও লেপ্টে গেল তাতে। হৃদের হাতের রক্তে মায়ার গলা গাল লেপ্টে যেতেই হৃদ কপাল উঠিয়ে তাকালো মায়ার আদলে মুখটার দিকে। এই মুখটা তার খুব শখের, এই মুখটা ছাড়া তার দিন যায় না, রাত পোহায় না, অথচ তার অনুপস্থিতিতে এই মুখটার প্রতি সকলের অবহেলা জড়িয়ে। হৃদ জানে না এই নারীকে ছোঁয়া তার জন্য কতটুকু হালাল, তারপরও সেই নারীকে তার অবহেলার অন্য কাউকে ছুতে দিবে না। এই নারী তার না হোক, তারপরও হৃদের কাছে হেফাজত থাকুক এই নারী। এই নারীকে হারিয়ে সে প্রাণে বাঁচতে পারবে না, এই বিষয়টা সে অনেক আগেই উপলব্ধি করেছিল। তারপরও হৃদ বিগত দিন
দিনে অনেক চেষ্টা করেছিল এই নারী থেকে দূরে থাকার, কিন্তু হৃদ ব্যর্থ এই নারীকে ভুলতে। হৃদ জানে না তখন অন্ধকার রুমে মায়ার জায়গায় কে ছিল, সেই কক্ষে। তবে এখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অন্য মেয়ের জায়গায় আজ মায়া থাকতে পারত। হৃদের অবহেলায় কেউ মায়ার অসুস্থতার সুযোগ নিতে পারত, কিন্তু আজ নিজের মায়ের জন্য হৃদ মায়াকে হেফাজতে পেয়েছে। গুমোট নিঃশ্বাসে হৃদ মায়াকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, বড় বড় পা ফেলে হাঁটলো বাড়ির ভেতরে। ড্রয়িং রুমে একপাশে রহিমা মাথা নুইয়ে সোফিয়া খানের পা চেপে কান্নাকাটি করছে, হাসিমের হাতে ধর্ষিতার শিকার হয়ে। আসিফ তার মুখোমুখি দাঁড়িয়ে বড় বড় চোখ করে। হৃদ খানের বাড়িতে যে কেউ এসব করার সাহস করতে পারে সেটা রহিমার কাছে এসব না শুনলে বুঝতো না আসিফ। সোফিয়া খান চোখ মুখ কেমন শক্ত করে দাঁড়িয়ে, দাঁতে দাঁত চেপে। হৃদ বেহুশরত মায়াকে কোলে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতেই গম্ভীর সোফিয়া খান চোখ ঘুরিয়ে তাকালো সেদিকে। দেখলো হৃদ মায়াকে নিজের রুমে না নিয়ে তার পাশাপাশি অন্য রুমে ঢুকতে। হৃদের তখনকার হাসিমকে মারার কারণটা চট করে বুঝে গেল সোফিয়া খান। একজন নারীকে অসম্মান করার বিষয়টা সোফিয়া খানের নীতিমালার বাইরে। নারীকে অসম্মান করা পুরুষ সমাজে নোংরা কীট হয়, আর এসব কীট সমাজে জীবিত থাকলে ক্রমান্বয়ে সমাজটা দূষিত হতে থাকবে। তাই এসব কীটের বেঁচে থাকা থেকে মরে যাওয়াই উত্তম। সোফিয়া খান শক্ত চোয়ালে আসিফকে ডেকে বলল, আসিফ, লাশটা পুলিশ মর্গে পাঠিয়ে দে, ওরা সামলে নিবে। আসিফ সম্মতি দিয়ে তৎক্ষণাৎ বলল। জি ম্যাডাম। রেস্টুরেন্টের মুখোমুখি চেয়ারে বসে আয়ন আর জুই। জুইকে এই অবধি আয়নের সঙ্গে দেখা করতে মানাতে অনেক কষ্ট করতে হয়েছে আয়নকে। বিগত 1.5 মাসে অনেক চেষ্টার পর আজ জুই রাজি হলো আয়নের সঙ্গে দেখা করবে বলে। জুই এসেছে সবে 20 মিনিট হলো, অথচ অল্পতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বসে আছে। আয়ন সেই তখন থেকে জুইকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বিগত দিনে যা হয়েছে তাতে আয়ন ইচ্ছাকৃতভাবে হার্ট করতে চায়নি কাউকে। একটা ভুল বোঝাবুঝি থেকে এসব কিছু হয়েছে বলে দাবি করল। তারপরও অবুঝ জুই মানতে নারাজ আয়নের কথা। আয়নের বাক্যের মাঝে জুই কেমন অসন্তুষ্ট গলায় বলল, আপনার কথা শেষ হয়েছে? আমার আর শুনতে ভালো লাগছে না, আমি বাসায় যাব। জুইয়ের কথায় আয়ন খানিকটা শক্ত গলায় বলল, জুই, আপনি এবার বাড়াবাড়ি করছেন। একবার অন্তত শান্ত মাথায় আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন প্লিজ। জুই তেরা উত্তরে বলল, আমার মুড নেই আপনার কথা শোনার, সময় থাকলে অন্য কোনো দিন শুনবো। আজ আসি, বাই। কথা বলেই জুই দাঁড়িয়ে যায় চলে যাওয়ার উদ্দেশ্যে। জুইকে দাঁড়িয়ে যেতে দেখে খপ করে জুইয়ের হাতটা চেপে ধরলো আয়ন। জুইকে টেনে জায়গায় বসাতে চেয়ে বলল, আমার কথা শেষ না হওয়া অবধি আপনি কোথাও যেতে পারবেন না জুই, জায়গায় বসুন। আয়নের হাত ধরাতে চেপে উঠল জুই। নিজের হাত মোচড়ামুচড়ি করে ছাড়াতে চেয়ে বলল, অসভ্যতামির একটা লিমিট থাকে, আপনি সকল লিমিট ক্রস করেই ফেলেছেন। আমার পারমিশন ছাড়া আপনি আমাকে ছুলেন কিভাবে? হাতটা ছাড়ুন বলছিলি, অসভ্য লোক। জুইয়ের কথা বাতাসে উড়িয়ে দেওয়ার মতন করে আয়ন তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আমার আপনাকে ছোঁয়ার অধিকার আছে বলেই শুয়েছি জুই। আমার শুধু আপনার হাত না, আরও অনেক কিছু ছোঁয়া বা দেখার অধিকার আছে। আপনার সাথে আমার সকল লিমিট ক্রস করার রাইটও আছে। তাই চুপচাপ আমার কথাগুলো শুনুন, নয়তো আমি বাধ্য হব আপনার সাথে জোর করতে। জুই জিদ্দি গলায় বলল, আপনার যা করার আপনি তা করেন, আমার কিছু আসে যায় না। আর কি বাকি রেখেছেন আপনারা আমাদের সাথে করতে? আমার পরিবারের প্রতিটা সদস্য ছন্ন ছাড়া জীবন পার করছে। মায়া পাগল হয়ে বাড়ি ছাড়লো, আরিফ ভাই কাকিকে নিয়ে ঘর ছাড়লো, মুক্তা আপু স্বামীর সংসার ছাড়লো, কাকা অসুস্থ হয়ে হসপিটালে আছেন। আপনাদের দয়া আমাদের সুন্দর পরিবারটা ধ্বংস হয়ে গেল। এত কিছুর পর যদি আরও কিছু করা বাকি থাকে তাহলে সেটাও করে যান প্লিজ। আমরা সয়ে নিব, আমাদের চামড়ায় সয়ে গেছে এসব কিছু। জুইয়ের কথায় আয়ন জুইয়ের হাতটা চেপে নিজের কাছে টেনে বলল, এসবের পিছনে আমাকে কেন দোষী করছেন জুই? আমি সত্যি বুঝতে পারিনি আপনাদের অনুপস্থিতিতে আপনাদের পরিবারের এত কিছু ঘটে যাবে। আপনাদের আর কিছু বুঝতেও হবে না, যা হওয়ার আমাদের সাথেই হয়েছে। আপনারা ভালো থাকুন প্লিজ, এবার আমাকে যেতে দিন, ভালো লাগছে না আমার, হাতটা ছাড়ুন। আয়ন জুইয়ের হাতটা না ছেড়ে বরং আরো জোরালোভাবে চেপে ধরে অসহায় গলায় বলল, আপনি কখনো আমাকে বুঝতে চান না জুই। আমার ভালোবাসা কখনোই আপনার চোখে পড়ে না।
আয়নের কথা শেষ হওয়ার আগেই জুই চেতে উঠে বলল, আপনার কি ভালোবাসা বুঝবো আমি? মুখে মুখে চিল্লালে বুঝি ভালোবাসা হয়? ভালোবাসার মানে বুঝি না আমি? আপনি বুঝেন ভালোবাসা কি? আজ যদি হৃদ ভাইয়ের জায়গায় আপনি অসুস্থ থাকতেন, তাহলে হৃদ ভাই কখনোই নিজের বউয়ের খোঁজ না নিয়ে থাকতো না আপনার মতন। আপনার বউ ছাড়া চলে, কিন্তু হৃদ ভাইয়ের বউ ছাড়া চলে না বলেই সে এত হাঙ্গামা করতে পারে মায়াকে ঘিরে। আপনার বিয়ে করা বউ তো আমিও ছিলাম। কই, আমার প্রতি কি দায়িত্ব পালন করেছেন আপনি? খোঁজ নিয়েছিলেন আমার বিপদের সময়ে? জানতে চেয়েছিলেন কেমন আছি আমরা? দায়িত্ব কি শুধু আপনার নিজের পরিবারের প্রতি? আমি আপনার দায়িত্বের মধ্যে পড়ি না? বিয়ে করলেই সকল দায়িত্ব শেষ মনে করেছেন? বিয়ে করে আমাকে পেয়ে গেছেন, তাই না? তাহলে শুনে রাখুন, আমিও বলছি, আপনার মতন মানুষের সংসার আমি জুই কখনো করব না বেঁচে থাকতে। আয়ন জুইয়ের হাত ছেড়ে গালে হাত রাখতে রাখতে অসহায় গলায় বলল, জুই প্লিজ এমনটা বলবেন না, আমাকে অন্তত একটা সুযোগ দিন নিজের ভুলগুলো ঠিক করার, প্লিজ। জুই ছিটকে আয়নের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দিতে দিতে বলল, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আপনি, আমার থেকে দূরে থাকুন। কথাটা বলেই জুই আয়নের হাত ছাড়িয়ে চলে যায় বাহিরের দিকে। আয়ন অপরাধী মুখে তাকিয়ে রইল জুইয়ের চলে যাওয়ার দিকে। এসব টানাপোড়ার সম্পর্কগুলো কবে ঠিক হবে আল্লাহ জানে। তবে আয়ন মনে মনে ঠিক করলো একবার জুইয়ের বাবার সঙ্গে দেখা করবে দুজনের বিষয়টা জানাতে।